মাইকেল চাকমা তৎকালীন ইউপিডিএফের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। 2019 সালে ঢাকার কল্যাণপুর থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে। তারপর দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ছিলেন হাসিনা সরকারের আয়নাগরে। সেখানে তার সাথে কি হয়েছিল জানবো তার কাছ থেকেই। হ্যাঁ, আমাকে 2019 সালের 9 এপ্রিল, সেদিন বুধবার ছিল, ঢাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায়। আমি সেদিন এসেছিলাম নারায়ণগঞ্জের কাশপুর থেকে, ননস্তা বাসে করে এসেছিলাম। ওরা আমাকে ওখান থেকে তাড়া করে এসেছিল, একদম নারায়ণগঞ্জ থেকে। আমাকে গাড়িটা তোলার পর তারা সে কথা বলছিল। তো সেদিন আমি কলা বাগান এসে নামি বিকালের দিকে। তারপর ওখান থেকে একজনকে আমি ফোন দিলাম ওই জায়গায়। তার কাছে কিছু কেনাকাটা করব, এরকম একটা আমার ইয়ে ছিল। সো ওই লোকটা বলল যে আমার ঠিকানা হলো এখানে কল্যাণপুর বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে একটা সোনালী ব্যাংক আছে একতলায়। তো আমার দোতলায় হচ্ছে আমার দোকান, আপনি এখানে চলে আসেন। তো আমি একটা গাড়ি নিয়ে কলাবাগান থেকে আমি কল্যাণপুর গেলাম। কল্যাণপুর গিয়ে আমি ওকে আবার কনফার্ম হওয়ার জন্য ফোন দিতে লাগলাম। যখন ফোন দিচ্ছিলাম আমার ফোনটা কাজ করে না, একেবারে ইয়ে হয়ে গেল, জ্যাম হয়ে গেল, এরর দেখায়, মানে আর কোনো কাজ করে না। অনেকবার চেষ্টা করলাম, পারলাম না। পরে ব্যাটারি খুলে সিম খুলে আবার লাগালাম, করতে করতে পারলাম না। তো অনেকক্ষণ তারপরে ফোনটা বন্ধ করে আমি রেখে দিলাম ব্যাগের ভিতর। আমি তো বুঝতে পারি নাই যে মানে মানে হ্যাঁ তারা কিছু একটা করতেছে, এটা বুঝতে পারি নাই। তো রাস্তা পার হয়ে ওদিকে চলে গেলাম, খুঁজে ফেলাম ব্যাংক ওই ঠিকানাটা। ঢুকতে যাচ্ছি, গেট একটা আছে, ঢুকতে যাচ্ছি, ওই বাম সাইডে একটা ছোট্ট চায়ের দোকান আছে ওই সোনালী ব্যাংকের সামনে। ওখানে কিছু লোক বসা ছিল একদম সিভিল ড্রেসে, টি শার্ট পরা, 3-4 জন লোক বসা ছিল, আর দাঁড়িয়ে ছিল 3-4 জন, আনুমানিক 5-7 জনের কিছু, মানে এরকম তারা সংখ্যাটা হবে। ওই ভিতরে ঢোকার সাথে সাথে গেটের ভিতরে আমার নাম ধরে ডাকলো। আমি তাকে দেখলাম, সাথে ধরে ফেললাম আমাকে এভাবে কোমরে হাঁটে ধরছি, এখানে ধরছিল। সবাই মানে সিভিল ড্রেসের, কোনো ইউনিফর্ম ছিল না তাদের। এক লোক তো ফোন দিয়ে বললো যে তাড়াতাড়ি গাড়ি ফাটান, অস্থির হয়েছে, ফোন করলো। সাথে সাথে একটা মাইক্রোবাস চলে আসলো একেবারে সামনে, তো রাস্তার পাশে, তো ফুটপাতের পাশে জায়গা। তো সাদা মাইক্রোবাসে তুললো। আমি আর কিছু করলাম না, উঠলাম। সেখানে উঠে দেখলাম ড্রাইভারের বাম পাশের সিটের পেছনে একটা ওয়াকিটকি লাগা আছে। এরপরে আমার চোখ বেঁধে দিল কালো কাপড় দিয়ে। তারপর আমার মোবাইল ফোন, ব্যাগ ট্যাগ সব নিয়ে নিল তারা। তারপর আমার কাছ থেকে আমার ফেসবুক আইডি আর ফেসবুক পাসওয়ার্ড তারা নিয়ে নিল, দিতে বাধ্য করলো, আমি দিলাম। তারপর গাড়িতে প্রায় কিছুক্ষণ ড্রাইভ, বেশি হবে না, 5-7 মিনিট পরে আবার একটা জায়গায় দাঁড়ালো গাড়িটা। ওদের একজন লোক বোর্ডে কোথাও মানে 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 তার একটা ভুল কোথাও রয়ে গেছে আর কি, উঠতে পারেনি ঠিক মতো। গাড়ি বোর্ডে আরও ছিল, তা একটা না, ওরা 2-3টা গাড়ি নিয়ে ঘুরে। তো আমাকে তারপরে 8-10 মিনিট ওখানে ওয়েট করার পর তারপর আমার গাড়ি চলতে লাগলো। তো গাড়ি চলতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ড্রাইভ করার পর একটা জায়গা নিয়ে গেল। ওইটা দেখতে একটু থানার মতো লাগছিল প্রথমে। ওখানে নামিয়ে আমাকে একটা জায়গায় ওটার একটা জায়গায় নিয়ে হলো। এটা 3টা সেখানে ইয়ে আছে, ছোটো ছোটো লক আপ আছে, দেখতে থানার লক আপের মতো, কিন্তু ছোটো, একদম 7x11 এরকম। ভিতরে একটা অ্যাটাচ টয়লেট একটা আছে, মোটামুটি পরিষ্কারই বলা যায়, পরিচ্ছন্ন, নোংরা তেমন একটা নাই। ওখানে আমাকে চোখ খুলে দিল, বাইরে তালা মেরে মারলো। তো লাস্টে একটা লক আপে একজন লোকের শব্দ শুনলাম, সে আমার মতো, তাকে আনা হয়েছিল। তারপর আমাকে কম্বল দুটা দেয়, যা
এখানকার সরকার যে রিলিফ হিসেবে যে কম্বলগুলো দেয়, মোটা কাপড়, মোটা ছুটার, যে এটা বাজারে পাওয়া যায় না, এটা আমরা বলি সরকারি কম্বল, এরকম কম্বল দুটো দিয়েছিল আমাকে। মোটামুটি পরিষ্কার কম্বল, তেমন তা ইয়ে না, ভালো। তারপর সেদিন রাতে ওই সন্ধ্যার পরে ওই যে লাস্টে কোনার যে শব্দ শুনলাম এক লোকের, তার কাছে মানে তাদের মধ্যে থেকে লোক আসলো, লম্বা করে, লোকটা অনেক লম্বা, 6.5 ফিটের উপরে লম্বা হবে। নেয়ার পর এক লম্বা লোক ওই কোনায় যে শেষে যে এক লোকের আমি শব্দ শুনতে পেলাম, তার সাথে কথা বলে ফিরে আসার সময় আমাকে সে জিজ্ঞাসা করলো, আপনাকে কে এনেছে, কে ধরেছে? তো আমি তাকে বললাম জানি না, চিনি নাই, কিছু বলে নাই, চলে গেল। তারপরে ওখানে ওই রাতে 9 তারিখ রাতে 9টার দিকে ওখান থেকে বের করে চোখ বেঁধে দিয়ে, একটা টুপি পরিয়ে দিয়ে, কাপড় বেঁধে দিয়ে তারা কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তারপরে ওখানে এক রাত রাখার পর তারপর দিন 10 তারিখে সারাদিন ওখানে রাখে আমাকে। তো ওই দিন আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমাকে কখন কোর্টে নিয়ে যাবেন, যেহেতু গ্রেপ্তার হলে তো কোর্টে নিয়ে যাওয়ার তা আইনের বিধান, মানে আইনে সেটা বলা আছে, 26 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করা। তো আমি ওদেরকে বারবার বলছিলাম যে সারাদিন একেবারে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত আমি তাই বলছিলাম আমাকে কখন কোর্টে নিয়ে যাবেন না আমাকে ভাই। তো তারা আমাকে বললো যে আমাদের স্যারেরা মিটিংয়ে আছে, ওখান থেকে ফিরলে আমরা বলতে পারবো। কিন্তু ওটা ঠিক থানার মতো দেখলেও, প্রথমে থানার মতো মনে হলেও পরে আমার বুল ভেঙে যায়। ওখানে তো কোনো লোকের আনাগোনা ছিল না, যেহেতু আমি কোনো লোকের আনাগোনা শুনতে পাচ্ছিলাম না। তারপরে ওদের কাউকে আমি কোনো ইউনিফর্ম পরা লোক দেখছি না, সবাই তো একেবারে কেউ কেউ লুঙ্গি পরেও থাকে ওখানে, এগুলো খুব স্বাভাবিক মনে হয় যেন ওরা কোনো পাবলিকের মতো, সাধারণ মানুষের মতো। ওরা হ্যাঁ, তখন আমার ভুল ভেঙে গেল যে এটা অন্য জায়গা। হ্যাঁ, ওইটা তখন বুঝতে পারিনি যে জায়গাটা কোথায়, সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু ঢাকার কাছাকাছি কোনো একটা জায়গায়, ঢাকার ভিতরেই আমি এটা আমি কনফার্ম ছিলাম। তো ওই জায়গায় ওই জায়গা থেকে আবার ওই রাতে 10 তারিখ রাতে আমাকে 9টায় আরেকটা জায়গায় নেওয়া হয়। আনুমানিক রাত 9টা বা তার কাছাকাছি সময় হবে, এশার আজানের পর। প্রায় আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আধা ঘন্টা বা এরকম হবে, বা আমি যতটুকু ধারণা আমার 9টার কাছাকাছি ওই সময় হবে। আমাকে ঘুম থেকে জাগিয়ে এক লোক একটা টুপি আর দুটো চোখ বাঁধার কাপড় আর একটা হ্যান্ড কাপ নিয়ে আমার সামনে দাঁড়ানো, তারপর লক আপটা খুলে ভিতরে ঢুকলো, আমার চোখ বেঁধে দিল, টুপি পরিয়ে দিয়ে চোখ বেঁধে দিয়ে আমাকে আবার গাড়িতে উঠালো। গাড়িতে উঠিয়ে আমাকে প্রায় ঘন্টার কাছাকাছি ড্রাইভ করে নেওয়া হলো। যাওয়ার সময় তারা উচ্চ মানে খুব হাই ভলিউমে গান, হ্যাঁ গান, আমি বাইরের থেকে কিছু শুনতে পেতাম না, না আওয়াজ শোনা যেত না, ওই গানের কারণে ওটা তারা চালু করলো। হ্যাঁ হ্যাঁ, বাইরে যাতে আমি হয়তো বা যদি কেউ বাইরে থেকে না শোনার উদ্দেশ্য হলো, আমার ধারণা মতে আমি যাতে বুঝতে পারি না যে এটা কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায়, হয়তো আমি যা শুনেও তো একটা আইডিয়া করতে পারি একজন মানুষ যে এটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। রাস্তার আমাকে নিয়ে গেলো একটা রোডে, মানে মেন রোডে উঠে, গাড়িটা বেশি দূর যায়নি, 100-150 মিটার গিয়ে তারপর আবার বাম দিকে নেমে গেল। রাস্তা ভাঙা, ভালো রাস্তা না, আঁকা বাঁকা, উঁচু নিচু, কখনো উঁচুতে একটু করে উঠে আবার মানে এভাবে নামে, মানে এরকম একটা রাস্তা নিয়ে তারা, হ্যাঁ তারা একটা জায়গায় নামায়। ওই জায়গাতে আমার 5 বছর 3 মাস থাকা এক জায়গায়। কিন্তু জায়গা একটা হলেও ওখানে তো অনেক, মানে বেশ কয়েকটা তাদের এরকম আলাদা আলাদা মানে রাখার জন্য মানে ভবন আছে। হ্যাঁ, যখন আমি বিশেষ করে 19 সালের লোক বেশি ছিল, 19 সালে যখন প্রথম আমাকে নেই, আমি একটা কোনার দিকে আমি যাকে রাখি, ওখানে শুধু একটা রুম, তখন বুঝতে পারিনি যে লোক ছিল কি না।
ওখান থেকে আমাকে আরও 2-3 দিন পরে আর একটা জায়গায় নিয়ে আসে। ওখানে 5টা রুম, 10টা রুম আছে ওইখানে, এদিকে এক লাইনে 5টা, এক লাইনে 5টা করে। ওই জায়গায় আমি অনেক লোকের শব্দ শুনলাম। সেখানে লোকজন নামাজ পড়তো, মানে কান্নাকাটি করতো। তারপর ওখানে খাবার দেওয়ার সময় বোঝা যেত, ওদের লোকজন বের করার সময় যে থালা খুলে যে লোহার দরজা আসার শব্দ শোনা যেত। মানে এরকম আমি প্রায় অনেক লোকের শব্দ শুনলাম। তারপর ওখান থেকে আরও আমাকে 3-4 দিন পরে যে সেই ইয়ের মধ্যে আর একটা রুমে নেওয়া হয়, না 10-15 দিন পরে। তারপর ওই জায়গায় গিয়ে রমজান শুরু হয়, এটা মে মাসের দিকে, এপ্রিল টু মে মাসের দিকে। রমজানের মাঝামাঝির সময় আমাকে আরও একটা জায়গায় নেয় যারা, ওইখান থেকে আরও আলাদা, ওই জায়গার থেকে আরও আলাদা বিল্ডিংয়ে, কিন্তু ভিতরে ভিতরে জয়েন্ট। হেঁটে আমাকে হেঁটে নেওয়া হলো ওখানে। 5টা করে 10টা রুম। ওইটা একটু ওই 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 বন্দিশালাটা একটু পুরনো। ওই যেখান থেকে আমাকে নিল এটা একটু নতুন। এটা আমার ধারণা মতে এটা 2011 সালের দিকে ওখানে ফায়ার এক্সটিংগুইশার আমি দেখেছিলাম ওই জায়গায়। তাতে লেখা ছিল 14/10/2011 শুরুটা, আর এক্সপায়ারি ডেট ছিল 15/10/2020। তো তার ওখানে ফিটিংস, তার টাইলস ফিটিংস, তার রং, দেয়ালের রং, পেন্ট সব কিছু দেখে, মানে ভবনের যে ইয়েটা, তার দরজা, তারপর সব কিছু দেখে এটা বেশি পুরনো মনে হয়নি। এই তো 8-10 বছর আগে নির্মাণ করা। ওই ফায়ার এক্সটিংগুইশার যে ইয়েটা দেখলাম, ডেটটা দেখলাম 11 সালের থেকে শুরু। আমার ধারণা ঠিক সে সময় সেটা নির্মাণ কাজ শেষ হয়। এটা তাদের ওদেরকে আমি না ওদেরকে আমি ওদের সাথে আমি কথা বলতে পারিনি, তাদের পরিচয় জানিনি। তখন দেখতে পাইনি। যখন আমাকে 160 নাম্বার রুমে নেওয়া হলো, 160 নাম্বার রুমে নেওয়া হলো, ওখানে এক লোককে পেলাম। এক লোক বিছানায় মানে ফ্লোরে বিছানার পেটে বসে আছে, আর আমাকে ওই কাতের উপর আমার জন্য বিছানা রাখা আছে। ওখানে গিয়ে লোক পেলাম, একজন পেলাম। আর আরও তো আশপাশের সব ডানে বামে সব রুম তো লোক আছে, ওদের সাথে সেভাবে দেখা হয় না, দেখতে দেয় না, কথা বলতেও দেয় না, নিজেরাও কথা বলে না, আর আমাদেরকেও কথা বলতে দেয় না। ওখানে চিৎকার করা, কান্না করাটাও করা যায় না। কিন্তু মানুষ তো এভাবে থাকলে তা করবে। একজন মানুষকে একদম মৃত্যুপুরীতে রেখে একদম, এটা তো নরকের সাথে আরও বেশি খারাপ। মানে একজন মানুষ সে জীবিত আছে, কিন্তু সে তো একদম মৃত মানুষের মতো। তাকে সে না আলো দেখতে দেয় না, বাতাস, স্বাভাবিক বায়ু প্রবাহ সেখানে নাই। এটা লাইট ফ্যান থাকে, কিন্তু ফ্যান তাদের মতো করে ফ্যানগুলো দেয়া। এটা যে থাকবে তার জন্য এতে কোনো সুবিধা অসুবিধার কোনো ইয়ে নাই। তারা নিজেদের মতো করে দেয়। এটা হচ্ছে তাদের শব্দযন্ত্র। ফ্যান দেখতে কিন্তু অত্যাচারের, মানে এটা একটা অত্যাচারের হাতিয়ার। ফ্যানটা শব্দ করতো প্রচুর, বাতাস যেহেতু উপরের দিকে, লোক তো থাকে খাতের উপর নিচে, কিন্তু ফ্যানটা তো যায় উপরের দিকে, বাতাসটা একেবারে নিচে লাগতো। বাতাস আছে কিন্তু বাতাস চলে যায় অন্যদিকে, গরমে থাকাও যায় না। মানে এরকম, এটা একটা অত্যাচারের একটা হাতিয়ার। ফ্যান দেয়, কিন্তু ফ্যানও ওটা শব্দ অনেক বড়, বাইরের কোনো শব্দ শোনা যায় না। কিন্তু কোনো সময় ওই আজানের শব্দ শোনা যায়, আজানের শব্দ শোনা যায়। লাইট আছে, যখন বিদ্যুৎ চলে যায় তখন অন্ধকার হয়ে যায়। লাইট আছে একটা, কিন্তু একদম চোখের উপর। এই যে কোনো লাইট একদম শুয়ে পড়লে চোখের, আর কোনো লাইট আছে আপনি বসলেও চোখে পড়বে, আবার শুয়ে পড়লে চোখে, একদম সামনে ওই ইয়ের মধ্যে রাখা। ছোটো রুম তো, এটা রুম তো অত ছোটো। বড় রুম হলে তো একটু দূরে লাইট থাকলে তেমন ক্ষতি করে না, কিন্তু সুইচ তো বাইরে, আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। না, বন্ধ করতো না। কিন্তু যখন কোনো সময় একটু যদি মানে একটু অসুবিধা হচ্ছে, জোরাজুরি করলে কিছুক্ষণ তারা বন্ধ করে দেয়। আবার বলে এটা নিয়ম নাই বন্ধ রাখার, লাইট বন্ধ রাখার নিয়ম নাই। লাইট সবসময়
অন থাকবে। তারপর ওদের মতো করে, এটা তাদের নিজেদের মতো করে কথাবার্তাগুলো বলে। তারা যখন যেটা আপনার অসুবিধা ওইটা বলবে আপনার সুবিধার জন্য আমরা এগুলো করছি, মানে অসুবিধাটা আপনাকে করবে। যেটা আপনার যদি গরমের সময় তারা যে ফ্যান চাললে যে বেশি গরম লাগে ওই ফ্যানটা চালু করবে, তখন বলবে যে আপনার ভালোর জন্য আমরা করছি, যদি ওই ফ্যানটা চাললে যদি ওটা নষ্ট হয়ে যায় আপনিই কষ্ট পাবেন। মানে ওদের যুক্তিটাই যা বলবে তাই যুক্তি, আর কোনো আপনার কোনো কথা বলার সুযোগ নাই সেখানে। খাবার দাবার সাধারণত তারা একটা মেনু ফলো করতে দেখেছিলাম প্রথম যাওয়ার পর, কিন্তু পরে দেখলাম মেনুতে তারা কিছু করে না, সুয়ার বাজার যা বলবে সেটাই হচ্ছে নিয়ম। ওখানে কোনো আইন নিয়ম আসলে তেমন একটা নাই। সুয়ার বাজার যা বলবে সেটাই। সকালে নর্মালি তারা এই সকালের নাস্তাটা যেটা তারা একটা ইয়ের মধ্যে রাখে, এটা রুটিনের মতো রুটিন তারা ফলো করতে দেখছিলাম। নর্মালি শুক্রবারে সকালবেলায় দেয় খিচুড়ি দেয়, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা। তারপর দিন দেয় হলো আপনার রুটির সাথে ডাল, যে বুটের ডালটা। রবিবারে দেয় সবজি রুটির সাথে সকালবেলায়। তারপর সোমবারে দেয় আপনার চালের রুটি দিয়ে বুটের ডাল, তারপর মাঝে মাঝে সেমাই দেয়। তারপরে আপনার মঙ্গলবারে দেয় আপনার মসুর ডালে যাতে রুটি। তারপরে বুধবারে দেয় আপনার একটা বিশেষ সবজি তারা রান্না করে, তারা সেটা রুটির সাথে দেয়। বৃহস্পতিবারে নান রুটির সাথে আপনার বুটের ডাল। এটা প্রায় আমি ফলো করতে দেখছিলাম, তবে কোনো সময় সেটা আবার হেরফের হয়। কিন্তু ওই দুপুরে আর রাতের খাবারটা তারা যা ইচ্ছে তাই দেয়। যেমন আপনার তারা যদি মনে করেন মিষ্টি কুমড়া যখন দেওয়া শুরু করবে, এটা কোনো সময় 2-3 মাস খাওয়ায় একেবারে। লাউ যখন দেবে, লাউ খাওয়াবে কমপক্ষে এই 1-1.5 মাস। তারপর যখন আপনার ফেঁফে দেবে, ফেঁফেও ঠিক সেরকম, মানে যেটা দেবে কমপক্ষে 8 দিন 7 দিন 5 দিন 10 দিন 15 দিন যাবে। আর ওখানকার মিষ্টি কুমড়া আর লাউ তো থাকবে, ও অন্য সবজি খুব কম। আর আলুটা থাকবে সব জায়গায় পাবেন আলু। দেখবেন যে কোনো সময় এই দেখা যাবে আলুটা সবচেয়ে তারা বেশি ইউজ করতেছে। আর কোনো সময় দেখবেন যে তারা একটু বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু যখন দেখবেন সব আলু অথবা ওই লাউ মিষ্টি কুমড়া, মানে এই সমস্ত খাবারে তারা এরকম কিছু করে। আর রান্নাটাও আপনার তারা জিজ্ঞাসা করবে রান্না কেমন, ভালো কি খারাপ, মানে কি লবণ বেশি হয় কিনা, মরিচ বেশি হয় কিনা। আপনার যেটা বলবেন যে আজকে একটু লবণ ঠিক আছে বললে তারা লবণ ছাড়া তরকারি দেবে। আর যদি আপনি বলেন, যখন আবার জিজ্ঞাসা করবে তরকারি ঠিক আছে কিনা, লবণ টবণ কম বেশি, যদি আপনি বলেন লবণ একটু কম হয়েছে, তখন এমন লবণ দেবে আপনি খেতে পারবেন না। মানে এই একটা খাবার নিয়েও এটাও একটা অত্যাচার করে। আমার তো মাঝখানে আমি একদম মরে যাবো এরকম হয়েছে, আমার শরীর ভেঙে তারা বলছে আপনার তো এখন ওজন খুব বেশি হলে 45-50 কেজির উপরে হবে না। তারপরে আমার অসুখ আছে কিনা তারা করে আমার একদম করছিলাম। আমি একদম অসুস্থ হয়ে পড়ছিলাম 2021 সালে, জ্বরে আক্রান্ত হলাম আমি। 22 সালে ফেব্রুয়ারিতে। আমার পরে বুঝলাম সেটা করোনা না, মানে এরকম একটা যে তখন বুঝতাম না করোনা কিছু না, জানি না তো, কিছু জানি না আমি। তারপরে আমি জানি না, আমি জানতাম না। ওই পরে আমাকে বলেছিল যে আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, আমার স্যাম্পল থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা করলো। তারপরে আমাকে ওই লেবুর রস দিয়ে পানি খাওয়ার আগে খাওয়াতো 1/2 লিটার, একটু হালকা গরম পানি দিয়ে। তারপরে আরও আমলকি সব সময় দিত। খুব আমি তো এই যে এসব জানতাম না, কিন্তু তাদের চিকিৎসার পদ্ধতি দেখে আমি বুঝলাম এটা খুব সিরিয়াস একটা কিছু। তারপর ওষুধ দিত, ক্যাপসুল দিত, তারপরে 7টা না কয়টা করে দিত সকাল বিকাল খেতেও। তারপর প্যারাসিটামল বা এই জাতীয় কিছু ওষুধ আমাকে দিয়েছে। তারপর আমি বুঝলাম লোক আসতো একজন শুধু, অন্য লোক আসতো না, বিশেষ ড্রেস পরে আসতো আমার কাছে, মাস্ক পরতে হতো আমাকে এইভাবে। তো পরে রিকভার করছিলাম বেশি দিন, আমাকে বলতো বেশি খাওয়ার খেতে। তো তাও গেছে সেখানে। তারপরে তারা ওই যে আমি
এই গত রমজানের আগে প্রায় 7-8 মাস পর্যন্ত আমাকে এমন কষ্ট দিয়েছে খাবার নিয়ে, এটা বলার মতো না। তারা যা আমি একবার বলছিলাম আমার তো গ্যাস্ট্রিক মাঝে মাঝে বাড়ে, তারপর আমাকে জিজ্ঞাসা করলো গ্যাস্ট্রিকের ব্যাপারে। আমি বললাম গ্যাস্ট্রিকটা বাড়ে একটু যে যে মরিচের গুঁড়া, যেটা রেড চিলিস পাউডার, সেটা যদি ইউজ করলে ওই তেল টুল যা খাওয়া যায় খেলে পরে তো গ্যাস্ট্রিকটা বেশি বেশি বাড়ে। ওই কথা বলার পর তারা এমনভাবে রেড চিলিস পাউডার ব্যবহার শুরু করলো, অন্য মরিচ দেয় না, সেটা একেবারে লাল টকটকে করে রান্না করতো, মুখে দেওয়া যায় না, কাছাকাছি মুখের। তা আপনার কিছু খেতে কোনো কোনো সময় এমনভাবে দেয়, ওই যে ইয়েটা সকালে যে বুধবারে শুক্রবারে যে খিচুড়িটা দেয়, খিচুড়িও খাওয়া যেত না, আর তরকারি তো মুখে আনা যায় না। কোনো রকম কোনো সময় আমি ওই যে মাংসের টুকরা একটু ধুয়ে টুয়ে নিলে খাওয়া যায়। মাংসের ভিতরে দেখলাম খুব সহজে মরিচ ঢুকে না, কিন্তু লবণ ঢুকে, তো এগুলো ধুয়ে খেলে একটু খাওয়া যায়, কিন্তু সবজি অন্য কিছু ডাল টাল একদম মুখে আনা যায় না। এভাবে আমি প্রায় অনেক বছরের কাছাকাছি হবে, পরে 1.5 মাস পর্যন্ত তাও খাওয়া যায় না। একেবারে আমি শুধু ভাত খেয়েছি, ভাত শুধু ভাতটা খেতাম আমি। ওরা কিন্তু কত ভাত দিত পর্যাপ্ত, কিন্তু ওই তরকারি তো খাওয়া যায় না। পরে আমি দেখলাম না খেয়ে থাকলে এরা তো চাচ্ছে আমি একটু বেশি আমাকে দুর্বল করার জন্য, তো আমি একটু ভাত খেয়ে নিতাম একেবারে। পরে পরে আমি তো তখন ইয়ে হয়ে গেছে, আমার শরীর থেকে ভেঙে গেছে ইয়ে করে। পরে রমজান যখন শুরু হয় লাস্ট, কোটা তো লাগতো। তারপরে রাস্তায় রমজানের সময় তারা আমাকে খাবারটা বেশি বেশি করে দিয়েছিল। গত রমজানে পর্যাপ্তবার 3 বেলা খাবার দিয়েছে। সকালে ভাত দেয় 10টার দিকে, এটা 9টা-10টার দিকে ভাতটা দেয়, তাও একটু পর্যাপ্ত তারা দেয়, মাছ মাংস যা থাকে তাদের। আবার দুপুরে 2টা বা 3টা, কোনো সময় একটু আরও বেশি পরে দিত, ও তাতেও ভালো মতো তারা দিয়েছে। তারপর ঈদকার তারা যারা করতো তারা সব ওই 1 মাস তারা যা খায় তা আমাকে দিয়েছে। তো এই সময় আমি একটু আমার স্বাস্থ্য আমি ফিরে পেয়েছিলাম। তারপরেও আপনার রমজান শেষ হওয়ার পর 21 তারিখ, গত এপ্রিল, হ্যাঁ এপ্রিলের, তো এপ্রিলে 21 তারিখ গত ডাক্তার আমাকে এক ডাক্তার এসে আমার স্বাস্থ্য পরীক্ষা করলো। আমার রক্ত নিয়ে তার সিবিসি পরীক্ষা করে সে তখন দেখলো আমার শরীরে লবণ নাই শরীরে আমার। তারপরে আমার আরও আমার প্রেশার নেমে গিয়েছিল একদম প্রায় লো। আমার তো হাই প্রেশার ছিল, তখন প্রেশার নেমে গেছে একদম লো। আমাকে ডাক্তার বললো ওষুধ খাওয়া বন্ধ রাখেন, প্রেশারের ওষুধ। আমার তো প্রায় লো। আমি ডাক্তারকে বললাম ডক্টর আমি এতে আমার খুব ভয় লাগতেছে, আপনি একটু কমাই দেন, আমি একটা স্টপ করবেন না যে ওষুধটা, এতে আমার ক্ষতি হয়ে যেতে পারে। কারণ ওষুধটা বন্ধ করতে বলে ডাক্তার, সে তো আশ্চর্য হয়ে গেছে আমার প্রেশার দেখে, আমার সব কিছু দেখে, রক্ত নাই, মানে লবণ নেই আমার শরীরে। তারপর আমাকে একটা লবণাক্ত সিরাপ একটা কেটে দিল, লবণ। হ্যাঁ, আমি বুঝতে পারি না তো কী সিরাপ, তো আমাকে দেখায় না, নাম টাম দেয় না। এই যে একটা এক ডাকনা নিয়ে এসে আমাকে খেটে দেয়, তারপরে কিছু ওষুধ টষুধ দিল। তারপরে ডাক্তার বলল যে সে যেহেতু অনেক বছর ধরে এখানে আছে, অনেক দিন ধরে, তাকে গরমের সময়টা একটু বেটার জায়গায় রাখা যায় কিনা এসে, মানে এইভাবে তারা খাবার নিয়ে অত্যাচার করতো। আপনি যখন যেটা বলবেন উল্টো তারা করে, উল্টা চাইলে ওরা তো বুঝে। আপনি যদি বলেন যে এখন তোরা তো মনে করেন লবণ দিলই না, আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে, তখন থাকা লোকটা তো মিথ্যাবাদী, ও সত্য কথা বলছে না। কিন্তু আপনি যদি বলেন লবণ কম হয়েছে, তারপরে ঠিক আছে, তারা তো বুঝতে পারছে যে লবণ কম হয়েছে, খেতে পারি নাই। যখন আপনি খেতে না পারবেন, ওই যেটা না পারবেন আপনি খেতে, ওভাবে তারা দেবে। মানে ওই খাবার নিয়ে তারা মানে এরকম তারা কোনো সময় বাসি খাবার তারা আমাকে দিয়েছে, বাসি খাবারও পেয়েছি। গন্ধ ডালটা ওই গরমের সময় ডালটা রান্না করার পর ওপেন গরমে রাখার পর ডালটা একটু মানে ওই যে নষ্ট হয়ে যায়। তারপরে আরও কয়েকবার পেয়েছি ডালের মতো করে দেয়, শুধু ওই যে এতটা ওই আলুটা ডালের মতো করে রান্না করে দিচ্ছে ডাল,
ভাতের সাথে ডাল দিয়েছে, কিন্তু এটা আলু, মানে এরকম, মানে ডালের জায়গায় আলু দিয়েছে। হ্যাঁ, কষ্ট হয় যেন, ডাল খেলে তো আপনার তার থেকে আপনি কিছু পেটেই পারেন, কিন্তু আলুতে আর কি আছে, আপনার তরকারিও দিচ্ছে আলু, ডালও দিচ্ছে আলু, আর আপনার সব মানে এইরকমই তারা ওদের যা করে তাই আপনি কিছু বলতে পারবেন না। আলু কেবল মারধর আমাকে করেনি, কিন্তু অন্যজনকে মারধর করে বলে আমি বুঝতে পেরেছি। আমাকে মারধর করেনি। একবার 2021-22 সালের শেষের দিকে দুজন লোক আমার পাশে ছিল। আমি ছিলাম 116 নাম্বার রুমে, তারা ছিল 115-তে, 14-তে দুজন লোক ছিল। প্রথমে একজন লোককে নিয়ে যায়, প্রায় এটা ছিল নভেম্বরের 23 বোধহয় 22-23 তারিখে। এক লোককে আমি তো পরে বুঝতে পারি, লোক ওখানে নিয়ে গেলেও বুঝতে পারি, নতুন লোক আসলেও বুঝতে পারি। দীর্ঘদিন থাকতে থাকতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, তারা কী করে, নতুন লোক আসলে কী করে, আগের থেকে বিছানা রেডি থেকে শুরু করে আমি সব বুঝতে পারি। ওদের তৎপরতা দেখেই বুঝতে পারি একজন লোক চলে যাবে, হয় একজন লোক আসবে। এটা ওদের আসা যাওয়া, ওদের তৎপরতা দেখলে আমি তাদের এসব বুঝতে পারি। তো বুঝলাম যে একজন লোক আসতেছে এখানে। তো 20 তারিখের পরে বোধহয় একজন লোক নিল। এরপরে আবার ওই শেষের দিকে, মানে 30-এর মধ্যে কাছাকাছি সময় আরেকজনকে নিল, 21 সালের শেষের দিকে। তারপরে আগে যে লোকটা নিল, পরে যখন তার সপ্তাহখানেক পরে আরেক লোককে আনলো, সে বুঝতে পারছে ওরা একই মানে কেসে তাদের নিয়ে এসে। ওর নামাজ পড়তেছে শব্দ শুনে ওই পাশের লোকটা, 113 নাম্বার রুমের লোকটা ওকে বলতেছে, স্যার আমি জাকির। মানে ওরা যখন থাকে না তখন তারা কথা বলে, ফ্যান বন্ধ ছিল শীতের সময়, তো ওই লোকটা বলে, স্যার আমি জাকির। কিন্তু এই আমার পাশের রুমে যে লোকটা থাকে তাকে সে স্যার ডাকে। ওই লোকটার সে নাকি তার ডায়াবেটিস আছে, অনেক কিছু আছে। ওই জাকির নাকি সদ্য বিবাহিত, সে তাও বলে যে তাকে মানে তার বউ হয়তো বা অন্য আরও বেশি দিন থাকলে বিয়ে হয়ে যাবে। ও আবার তার স্যার বলে যে আপনার জন্য কষ্ট হচ্ছে, আপনি সদ্য বিবাহ করেছেন, এরকম। ওই জাকির একবার বলছিল তাকে আমাদের কোর্ট মার্শাল হবে, ওই তার স্যারকে বলছিল। এখানে শেষ নয়, আমাদের এখান থেকে গেলেও আমাদের কোর্ট মার্শাল হবে। তার মানে বলতে পারলাম ওরা সিভিল না, ওরা আর্মির লোক হবে, এরকম আমরা করলাম। তো ওই জাকির তারা নাকি 3 জন, জাকির, শরীফ আর ওই লোকটা। এখন শরীফ কথা ওরা জানে না, এখন তাদের কাছ থেকে শরীফের কোষ নেই। এখন জাকিরকে একদিন তারা মারধর করছিল। জাকির ওখানে এসে তাকে স্যারকে বলতে শুনলাম, স্যার আমাকে আজকে অনেক মারধর করেছে, পারছি না, আর মানে জ্বর আসতেছে, এরকম জাকির বলতে শুনলাম। ভয় তো লাগে, কিন্তু তখন তো আমাকে আর এটা মারধর করবে না, আমি কনফার্ম, যেহেতু আমার ইয়েটা শেষ হয়ে গেছে, আমার কাছ থেকে যা জানার, আমার পালাটা শেষ হয়ে গেছে। ওই ইয়ার সময় করে তারা, ইন্টারোগেশনের সময়, এই সময় আটকে রাখা ছাড়া আর আমাকে তেমন কিছু করেনি। লাস্ট 3টা বছর আমার ওই যারা নিয়ে গেছে ওরা কেউ দেখা করেনি আমার সাথে, শুধু আটকে রাখছিল। আর কোনো জিজ্ঞাসাবাদ, দেখা সাক্ষাৎ কিছুই নাই, একদম শুধু খাওয়া, ঘুমানো, থাকা, বসে থাকা, এছাড়া আর কোনো কিছু না, কিছুই নাই। নো, একদম নো। সারাদিন খবরে থাকার মতো, একটু কল্পনা করলে তো বোঝা যায় খবরে যে মানুষ থাকে ঠিক এরকম। আমি তো ওদেরকে বলি, এই ব্যবস্থা এমন একটা মানে অন্যায় ব্যবস্থা, এটা দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। আমি একজন মানুষ অপরাধ করলে তার বিরুদ্ধে আপনারা অভিযোগ নিয়ে কোর্টে, তো আইনের ব্যবস্থা নেওয়ার তো সুযোগ আছে আমাদের। হ্যাঁ, এরকম তো পরে তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম, যখন ওরা প্রথমে আশ্বাস দিয়েছিল আমাকে সার্ভে এরকম কিছু কথা বলেছে প্রথম অবস্থায়, কিন্তু দেখলাম পরে তারা সব মিথ্যা কথা বলে। যখন দিন যায়, মাস যায়, বছর যায়, 1 বছর প্রায় বছরখানেক হওয়ার পর যখন তারা আমাকে ছাড়তেছে না, তখন বুঝতে পারলাম ওরা সব মিথ্যা কথা বলে। তো তখন আর আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম, তো আর হবে না। হয় আমাকে এখানে তারা শেখ হাসিনা যতদিন বাসবে ততদিন আমি ছাড়া পাবো না। আর যদি না হয়, তারা আমাকে একবার বলেছিল, এখানে যদি আমরা তোমাকে 30 বছর রাখি, এই দুনিয়ার কারো সাধ্য নাই এই জায়গা থেকে তোমাকে বের করে নেবে। তো পরে আমি চিন্তা করলাম, আসলে কি তারা 30 বছর রাখবে আমাকে এখানে? যদি 30 বছর হয় তখন তো আমার বয়স তো প্রায় শেষ, আমি তো আর নাই। তখন সে বলে
30 বছর কি তুমি বাসবা এখানে? আমি কিছু বলি নাই। তাহলে আমি চিন্তা করলাম হয় সেটা আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারকে ইয়ে হয়ে যেতে হবে, আর না হয় আমার বয়স যদি 70 ওভার হয়ে যায় বা 75 এরকম বা 80-র কাছাকাছি, তখন হয়তো আমি ছাড়বে। এর মধ্যে যদি আমি না মারা যাই, তো এরকম একটা আমার মধ্যে আমি আমার ইয়া সবসময় এরকম চিন্তা কাজ করতো আমার। তো পরে আমি ইয়ে করলাম যে মানে আর তো বাসবো না, যখন বাসবো না, এখন আমি যতদিন বাসি আমার মতো করে আমি বাসবো। তখন আমি সব কিছু ঠিকঠাক করে দিলাম, আমি মেডিটেশন করতাম, আমি প্রার্থনা করতাম, সব কিছু নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। তো আমি তো দেখছিলাম যে অনেক লোক এমনভাবে কান্নাকাটি করেছে মাসের পর মাস, তাদেরকে তারা ছাড়েনি। এবং অনেকেই বলে আমাকে সেখানকার যারা ডিউটি করে তারা আমাকে কথা বলা নিষেধ, কিন্তু কোনো সময় তারা একা একাই এসে এই পানি দেওয়ার একটু উচিলা নিয়ে বা ইয়ে নিয়ে আমাকে কথা বলতো। তারা বলেছে এখানে আসলে কেউ যদি কান্নাকাটি সারাদিন কান্নাকাটিও করে মারাও যায়, এটা দেখার মতো কোনো লোক নাই, এখান থেকে সারা পাওয়ার মতো যা কিছু করে কোনো নাই। আপনি যদি মানে দেয়ালে মাথা একদম পেটে ফেলে কোনো কারো কিছু যাই আসবে না, ডাক্তার ডাকবে, চিকিৎসা করবে, এখানে মারা গেলেও কারোর কোনো দায় নাই। তো আমি তারপরে তাদের কথাই বুঝলাম আমি আসলে ওখানে ওদের সাথে আমাকে তো এখানে সারভাইভ করতে হবে যেভাবে হোক, যতদিন আমি বাসি। তারপরে নিজেকে শক্ত করে নিলাম, নিজের দিনের আমি একটা ইয়ে ঠিক করলাম কীভাবে আমি ওখানে থাকবো, ইয়ে করবো, রুটিন একটা করলাম। কতক্ষণ আমি শুয়ে থাকবো, কতক্ষণ বসে থাকবো, কতক্ষণ হাঁটাহাঁটি করবো, কতক্ষণ ব্যায়াম করব, কোন সময় গোসল করে সব কিছু নিয়ে আমি একটা রুটিন ঠিক করলাম। এটা আমি সব সময় ফলো করি, আবার তাও তারা করতে দেয় না, যেন আমি সেভাবে নাও করতে পারি। মানে তারা তো বলে আমি ব্যায়াম করি, আমি একটু হাঁটাচলা করি, আমার মতো নাকি কেউ করে না ওখানে। যাদেরকে তারা দেখেছে আমার মতো কাউকে তারা পায়নি। আমি যেভাবে হাঁটাচলা করি তারা কেউ বলে আপনাকে দেখলে তো আমাদেরও ব্যায়াম করতে মানে মন চাই, মানে এরকম। তো তারা বলে যে তারা আমাকে ঘুমাতে দিত না, প্রচুর ডিস্টার্ব করতো, এর মধ্যেও আমি ঘুমানোর চেষ্টা করতাম। তারা 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 বলে মানে আমি কিভাবে শক্ত থাকি। শেষ পর্যন্ত তারা আমাকে বলতো আপনি ব্যায়াম করেন, এই কারণে আপনি শক্ত আছেন। এখন ওইটাও তারা পরে নানাভাবে সরাসরি ইয়ে করে না, কিন্তু ওই যে খাবার দাবার সমস্যা, ঠিকমতো খাবার দিত না, আমি যেন ব্যায়াম করতে না পারি, দুর্বল হয়ে যায়, ঘুমাতে দিত না যেন আমি ব্যায়াম করতে না পারি, দুর্বল হয়। কিন্তু আমি তবুও ছাড়তাম না, প্রতিদিন শত কষ্টের ঘুম আসে একদম। আমার যখন সময় আসবে ব্যায়ামের সময়, আমি ওই সময় ব্যায়াম শুরু করে দিতাম, যদিও আমার খুব ক্লান্ত মানে ঘুম আসতো। যখন আমি ব্যায়াম শুরু করি, হাঁটাহাঁটি শুরু করতে ব্যায়াম করা শুরু করি, ঘুম টুমার থাকে না। মানে এইভাবে আমি ওখানকার হ্যাঁ রুমের কোনো ব্যবস্থা ছিল না, ওটা গোসলের জায়গাটা হলো বাইরে নিয়ে যেত, চোখ বেঁধে দিয়ে হাত বেঁধে দিয়ে হাতে ফ্যান কাপ লাগিয়ে নিয়ে যেত, বাইরে কিছু দেখতে দেয় না। না তাহলে তো ওখানে অ্যাটাচ কোনো জায়গায় দেখলাম আলাদা বাথরুম, আলাদা টয়লেট, আর কোনো জায়গায় অ্যাটাচ টয়লেট বাথরুম, সেগুলো খুব ভালো ফিটিংসের। হাই কমোডো আছে, মানে সাধারণ কমোডো আছে, দুটো একটা বাথরুমে থাকতো, বেসিন আছে, লুকিং গ্লাস, শাওয়ার আছে, মানে ওই ফিটিংসটাও টাইল সুইচ দেওয়া, এরকম একটা অবস্থা।